হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও, নতুন সেশন, ইনফরমেটিভ সেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সেশনটা থেকে উপকৃত হবে। তোমাদের মধ্যে যারা পরীক্ষা দিয়েছো অনেকেই চিন্তা করছো যে স্যার পরীক্ষা তো দিয়ে এলাম, র্যাঙ্ক কি হতে পারে, র্যাঙ্ক কি হবে সেটার থেকেও বড় কথা স্যার কি র্যাঙ্ক হলে কি কলেজ হবে, কি র্যাঙ্ক হলে আমরা কি ব্রাঞ্চ পাবো, চিন্তা করছো না? তো তারই একটা ইনফরমেটিভ ভিডিও যেখান থেকে তোমরা একটা জিনিস বা একটা আইডিয়া পেয়ে যাবে যে কি হতে চলেছে, সেটার জন্য কিন্তু আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো চলো আমরা দেখে নিই আজকের ভিডিওতে কি রয়েছে। দেখো, আজকের ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওর উদ্দেশ্য WBJEE 2025, সেটার র্যাঙ্ক অ্যানালিসিস এবং র্যাঙ্ক থেকে আমরা প্রেডিকশন করব যে কি হতে চলেছে, কি কলেজ হতে চলেছে, কি ব্রাঞ্চ হতে চলেছে, এবং তার একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেই আইডিয়াটার উপরে তোমরা রিলাই করতে পারো এবং ভবিষ্যতের যে দৃষ্টিভঙ্গি বা তোমরা যেভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে বলে ভাবছো সেটার উপর ডিসিশন নিতে পারো। দেখো, পুরো প্রসেস যে কোনো পরীক্ষায়, ভারতবর্ষের বুকে কেন বিশ্বে যে কোনো পরীক্ষায় তার কাট অফ বা তাতে কি রেজাল্ট বেরোবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে যে তাতে কতজন পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষার কাঠিন্যমান কত। তো এখানে তো কাট অফ সেরকম হয় না, মানে ওইভাবে তো কনসিডার হয় না। এখানে তোমরা বলতে পারো যে কত নম্বর পেলে স্যার গভর্নমেন্ট কলেজ আমরা পেয়ে যাব, কারণ সবারই একটা আগ্রহ থাকে স্যার গভর্নমেন্ট কলেজ আমাদের কাছে পেতে হবে, কারণ ম্যাক্সিমাম তোমাদের মধ্যে সবাই মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, আর সেখান থেকে তোমাদের মিনিমাম যেটুকু খরচায় তোমাদের একটা ভালো তোমাদের কাছে এরকম সুযোগ তোমরা পেতে পারো সেটা চেষ্টা করো। তো আমারও উদ্দেশ্য সেই রকম তোমাদের গাইডেন্স দেওয়া। যদিও পরবর্তীকালে আমরা এ ধরনের ভিডিও আনবো যে যদি তোমরা প্রাইভেট থেকেও করতে চাও তাহলে কি কি কলেজ তোমাদের বেস্ট পসিবল অপশন হতে পারে তোমাদের কাছে বিকল্প হিসেবে, সেজন্য কিন্তু আমরা আলাদা সেপারেট ভিডিও আসবে এবং ভবিষ্যতে আরো ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা পেতে থাকবে। দেখো, এখানে যেটা আছে WBJEE 2025 অনুষ্ঠিত হলো রিসেন্টলি, সেখানে কতজন পরীক্ষা দিয়েছে দেখো এটার এক্সাক্ট ডেটা তো রিলিজ হতেই থাকে বা RTR মারফতে জানাও যায়। তো তোমাদেরকে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে রাখি 1.5 লাখের কাছাকাছি পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। আর সেক্ষেত্রে আমরা যদি দেখি পরীক্ষার কাঠিন্যমান সম্পর্কে তোমাদের আইডিয়া আমি প্রথম ক্লাসেই দিয়েছি বা প্রথম ভিডিওতে তোমরা পেয়েছো, যেখানে তোমাদেরকে আমি বলেছি যে মোটামুটি তোমরা যদি দেখো 80+ মার্কস পেলে এটা সুন্দর তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে এবং মনের মতো তোমরা কিন্তু ব্রাঞ্চ নিতে পারো, এবং যদি 90+ নাও তাহলে তো তোমাদের টপ কলেজ হয়ে যাবে এবং তার থেকেও বেশি মার্কস পেলে তো তোমাদের যেটা চাইবে সেটা তোমরা ব্রাঞ্চ পেয়ে যাবে সেই টপ কলেজেও। এটা আমি আগের ভিডিওতে আমি বলেছি। তো আজকের ভিডিওতে শুধুমাত্র র্যাঙ্ক এবং ওই রিলেটেড ইনফরমেশন থাকবে এবং পরবর্তীকালে সেগুলোর থেকেও খুঁটিনাটি আরও যেগুলো দরকার পড়ে আমাদের ইনফরমেশন সেগুলো রিলেটেড আলাদা আলাদা ভিডিও আসবে। তো তোমাদেরকে বলে রাখি, যারা নিজেকে যাচাই করতে চাও বা যারা প্রিপারেশনটা হয়তো পরের বছর নেবে বা আগামী দিনে হয়তো তাদেরকে আবার দিতে হতে পারে, তারা নিজেদেরকে কিভাবে মাপবে যে স্যার আমরা কোন ক্যাটেগরির মধ্যে পড়ি, আমরা কোন ক্যাটেগরির মধ্যে রয়েছি, আমাদের ইমপ্রুভমেন্ট কোথায় দরকার। তাদেরকে বলে রাখি, যারা মক টেস্ট দিচ্ছ বা যাদের এবারে পরীক্ষা দিয়েছো, দেখবে যাদের নাম্বার 20 থেকে কম আসছে তারা, আমি ধরে নিতে পারি তাদের প্রিপারেশনে একদম পিছিয়ে আছো, তাদেরকে নতুনের মতো শুরু করা উচিত। তো তারা পুয়ার ক্যাটেগরিতে তাদেরকে আমি রাখবো। যারা 20 থেকে 34-এর মধ্যে পাচ্ছ, তার মানে তাদের JEE মানে আমাদের WBJEE প্রিপারেশন নেই, তাদের HS রিলেটেড নলেজ আছে কিন্তু তারা কোনোদিনই হয়তো প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করেনি বা সেগুলো নিয়ে কোনোদিন ঘাটাঘাটি করেনি, তো তাদেরকে বিলো অ্যাভারেজ রাখবো। 35 থেকে 44-এর মধ্যে যারা পাচ্ছে তারা অ্যাভারেজ, তারা হয়তো প্রশ্ন কেমন আসে সেই বিষয়ে ওয়াকিবহল কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে তারা প্রিপারেশনটা নিয়ে জাস্ট HS এর নলেজে পরীক্ষা দিয়ে দিয়েছে। তো তাদেরকে আমরা বলবো অ্যাভারেজ স্টুডেন্ট। 45 থেকে 57-এর মধ্যে তাদেরকে রাখবো যারা গুড স্টুডেন্ট, মানে যারা WBJEE জন্য আলাদা করে একটু মাথায় রেখে পড়াশোনা করেছে যখন তারা HS এর নলেজ গ্যাদার করছিল, তো তাদেরকে আমরা গুড স্টুডেন্ট বলবো এবং তারা কিন্তু 1-2টো মক টেস্ট সলভ করেছে আমি ধরে নিতে পারি। তারপরে এক ধরনের ক্যান্ডিডেট যারা 58 থেকে 75-এর মধ্যে থাকবে, তারা ফেয়ার ক্যাটেগরিতে পড়ে, তারা
যথেষ্ট পরিমাণে সিরিয়াসলি এই পরীক্ষাটার জন্য ভেবেছে এবং তারা অ্যাজ এ কেরিয়ার প্রথম থেকেই মাথায় বসিয়ে নিয়েছিল যে আমাদেরকে ওই ফিল্ডে যেতে হবে। তো তাদের প্রিপারেশনটা কোনো কারণে এই মার্কসটা আসছে, হতে পারে পরীক্ষা সেই দিনের জন্য খারাপ হয়েছে, বা হতে পারে তাদের প্রিপারেশনটার প্রেশার তারা নিতে পারেনি লাস্টের দিকে এসে, এটা একটা হতে পারে। বাট তাদের কাছে প্রথম দিন থেকে ক্লিয়ারিটি ছিল যে আমাদেরকে ওই ফিল্ডে যেতে হবে। তো তাদেরকে আমি ফেয়ার ক্যাটেগরিতে রাখবো। এদের মধ্যে একটা ক্যাটেগরি এরকমও হয় যাদের নলেজ খুব ভালো, যারা প্রিপারেশনও খুব বেশি যে নিয়েছে এমনটা নয়, বাট নলেজ এবং পড়াশোনাটা ডেডিকেটেডলি করার কারণে তাদের এই নাম্বারটা হয়েছে। তারা এখনো পর্যন্ত ডিসাইড করেনি কোন ফিল্ডে যাবে, বাট তারা হয়তো একটা এখান থেকে চান্স নিতে চাইছে। ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যার 76 থেকে 100-র মধ্যে যারা পাবে তারা হচ্ছে জেনুইন ক্যান্ডিডেট, যারা তোমার বলতে পারো টপ কলেজগুলো নিতে চাইছে এবং টপ কলেজে নিজের পছন্দ মতো ব্রাঞ্চ চাইছে, এবং তারা প্রথম দিন থেকেই মাথায় বসিয়ে নিয়েছে যে তাদের গোলটা কি। তাদের গোল কিন্তু আগে থেকে সিলেক্টেড। তো সেই সকল ক্যান্ডিডেটকে আমরা এক্সিলেন্ট ক্যাটেগরিতে রাখতে পারি, আর যারা 100-র বেশি পাচ্ছে তাদেরকে আমরা এক্সট্রা অর্ডিনারি বলতে পারি। কারণ তারা শুধুমাত্র WBJEE দেবে না, তারা JEE মেন্স দেবে, এবং সেখানেও একটা নির্দিষ্ট র্যাঙ্ক করার পরে তোমরা জানো তারপরে তারা অ্যাডভান্স দিতে পারে, কারণ অ্যাডভান্স ডাইরেক্টলি দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করি, JEE মেন্স তারা দেবে হয়তো, এবং পরে ভবিষ্যতে তারা যদি সেই র্যাঙ্কের মধ্যে চলে আসতে পারে তবে তারা অ্যাডভান্সও দেবে বলে ভাবছে, তাদেরকে আমরা সেই ক্যাটেগরিতে রাখতে পারি। তো এই রকম আমাদের কাছে প্রপারলি দেখতে পারি আমরা যে ক্যান্ডিডেটকে আমরা বিভাজিত করতে পারি তাদের প্রিপারেশন এবং তাদের অ্যাম্বিশন অনুযায়ী। এরপরে যদি আমরা দেখে নিই, ছোট ছোট করে আমরা দেখতে থাকবো মার্কস এবং ক্যান্ডিডেটকেই আমরা র্যাঙ্ক বলছি। মোটামুটি তোমরা আইডিয়া পেয়ে যাবে যে আমি ছোট ছোট পার্টে ভেঙেছি, ঠিক আছে, যাতে তোমাদের প্রপার আইডিয়া হয় যে এক্স্যাক্টলি হয় কি। যারা 20 থেকে 25-এর মধ্যে পাচ্ছ না, তাদের র্যাঙ্কটা কিরকম জায়গায় থাকতে পারে স্যার এই পরীক্ষার পরে, মানে মোটামুটি ভাবছো যে 20 থেকে 25-এর মধ্যে নাম্বারটা হবে, তাদের র্যাঙ্কটাকে আমি বলে রাখি, তারা 85,000, মানে যদি তোমরা 25 পাও, মানে 25 নাম্বারটা তো বেশি, তাহলে 25 পেলে মোটামুটি 85,000, এবং যদি তোমার কাছে 20 পাও তাহলে তোমার 1,10,000, মানে 85,000 থেকে তোমার কাছে 1,10,000-এর মধ্যে কিন্তু তোমার যে র্যাঙ্কিং বা তোমার মেন যে র্যাঙ্ক লিস্টে কিন্তু তোমার র্যাঙ্ক থাকবে। এরপরে তোমাদের আসি 26 থেকে 30-এর মধ্যে যারা পাবে তাদের মোটামুটি যারা 30 পাবে তাদের তো এই 60,000-এর কাছাকাছি, যারা 26 পাবে তাদের এই 85,000-এর কাছাকাছি কিন্তু র্যাঙ্ক থাকতে পারে। এটাই মোটামুটি আইডিয়া, এখান থেকেই তোমরা আইডিয়া নিতে পারো তোমরা কোন জায়গায় আসতে চলেছো। এছাড়া যদি আমরা দেখি যে স্যার 31 থেকে 35 এর মধ্যে যারা পাবে, 35 যারা পাবে তারা 40,000 বা 39,000-এর কাছাকাছি, আর যারা 31 পাবে বা 30-এর কাছাকাছি পাবে তারা এই 60,000-এর কাছাকাছি কিন্তু র্যাঙ্কটা করবে। ঠিক আছে, কি বললাম এটা মাথায় এখন থেকে বসিয়ে নাও। এরপরে যারা 36 থেকে 40 পাবে, হ্যাঁ আমি কিন্তু আগেই বলেছি কে কোন ক্যাটেগরির ছাত্র, তো এখান থেকে সেটাকেও রিলেট করতে পারো তোমরা। যারা 36 থেকে 40 পাবে, যারা 40 পাচ্ছে মেনলি তারা 28,000-এর কাছাকাছি র্যাঙ্ক করবে, আর যারা 36 পাচ্ছে তারা ওই 39,000 বা 40,000-এর কাছাকাছি কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, কি বললাম। তো এরপরে চলে আসি আমরা 40 থেকে 45-এর মধ্যে যারা আছে, বিশেষ করে 45-এর কাছাকাছি যারা স্কোর করছে তারা এই 18,000-এর কাছাকাছি র্যাঙ্ক করবে, যারা 40,000-এর কাছে রয়েছে তারা কিন্তু এই 28,000-এর কাছে র্যাঙ্ক করবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি 46 থেকে 50-এর মধ্যে যারা আছে, বিশেষ করে যারা 50-এর মধ্যে আছে তারা 12,000-এর মধ্যে র্যাঙ্ক করবে, এবং যারা 46-এর কাছাকাছি আছে তারা 18,000-এর কাছাকাছি র্যাঙ্ক করবে, মানে এর মধ্যে কেউ থাকবে। মানে কেউ যদি 46 থেকে 50-এর মধ্যে পায়, মানে 47-48, তারা এই রেঞ্জের মধ্যে থাকবে 12 থেকে 18। ঠিক আছে, এরপরে 51 থেকে 55-এর মধ্যে যারা আছে, বিশেষ করে যারা 55 আছে তারা 8,000-এর মধ্যে র্যাঙ্ক করবে, আর যারা 51 আছে তারা 12,000, মানে 8 থেকে 12 রেঞ্জের মধ্যে তারা বিলং করবে। 56 থেকে 60-এর মধ্যে যারা আছে তারা 8 থেকে 5,000, এগুলো রেসপেক্টিভ তোমরা দেখে নাও। 61 থেকে 65 এবং 66 থেকে 70, লাস্টেরটা তুমি একবার চোখ বোলাও যে 3,500 থেকে 2,500-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে তাদের এই 66 থেকে 70-এর মধ্যে তাদের কিন্তু মার্কসটা থাকতে হবে। এরপরে যদি আমরা দেখি, দেখো যে 2,500 মানে 2,500 থেকে 2,000-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে 71 থেকে 75, এবং 1,500 থেকে 2,000-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে 76 থেকে 80, এবং 1,000 থেকে 1,500-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে 80 থেকে 85। ঠিক আছে, এবারের জন্য বলছি এগুলো সবকিছু। আচ্ছা, 1,000 থেকে তোমরা যদি 750 বা 750 থেকে 1,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হয় তাহলে কি হয় বলো, 86 থেকে 90-এর মধ্যে কিন্তু আমাদেরকে, মানে 90 থেকে 90 আর 86, মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো এরকম ভাবে তোমরা যদি দেখো 100-এর উপরে যারা পাবে
তারা মোটামুটি ওই 450-এর ভিতরে থাকবে, মানে 1 থেকে 450 অবধি। ঠিক আছে, কি বললাম আশা করি বুঝতে পেরেছো। 96 থেকে 100-এর মধ্যে যারা থাকবে তারা ওই 550 থেকে 450, মানে 450 550 গন্ডির মধ্যে কিন্তু তারা বিলং করবে। এবার তোমাদের আইডিয়া দরকার স্যার, এই যে র্যাঙ্কগুলো বলছেন এক্ষেত্রে আমরা কোন কলেজ কিরকম পেতে পারি, তাদের আবার আমাদের কিভাবে আমাদের প্রেফারেন্স দেওয়া উচিত কলেজগুলোকে যখন আমরা কাউন্সেলিংয়ে যাব, তো সেই জায়গাটাও কিন্তু দেখা উচিত। ঠিক আছে, র্যাঙ্ক অনুযায়ী তোমাদের ডিটেল ভিডিও পরেও আসবে। তো মোটামুটি তোমাদের ইনফরমেশনের জন্য আমি একটা আইডিয়া দিয়ে রাখি। আমরা যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আছে, যেগুলোতে তোমরা ঢুকতে পারো, সেগুলোকে একটা মোটামুটি মানে প্রায়োরিটি অনুযায়ী আমরা কিন্তু প্রায়োরিটাইজ করেছি, মানে হচ্ছে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি যে এইভাবে তোমাদের ভাবা উচিত, যার যত ভালো র্যাঙ্ক তাদেরকে এইভাবে দেখা উচিত যে ফার্স্ট প্রায়োরিটি এটাকে দেবো, সেকেন্ড প্রায়োরিটি এটাকে দেবো, থার্ড প্রায়োরিটি এটাকে দেবো। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে ইঞ্জিনিয়ারিং এর সব থেকে ভালো ইউনিভার্সিটি ধরা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের WBJEE দিয়ে সব থেকে ভালো অপরচুনিটি যাদবপুর ইউনিভার্সিটি। তোমরা কেন ভালো বলছি, তার প্যাকেজ দেখো তুমি তাকে বুঝতে পারো। এখানে অ্যাভারেজ যে প্যাকেজ যায় সেটা হচ্ছে 14 LPA। ঠিক আছে, তো 14 LPA এখানে অ্যাভারেজ প্যাকেজ যায়। এরপরে যদি তুমি সেকেন্ড দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এর আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, আমরা সেগুলোকে পরবর্তী ব্রাঞ্চে ভাগ করাটা আমরা পরবর্তীকালে দেখবো সেপারেট ভিডিওতে। তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তো অ্যাভারেজ প্যাকেজ কত যাচ্ছে, 10 LPA যাচ্ছে। তো এটাকে আমরা সেকেন্ড ক্যাটেগরিতে রেখেছি, কারণ যাদবপুরের পরে যদি তোমাকে কোনোটা ডিসিশন নিতে হয় তাহলে তোমাকে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার উপরে কিন্তু বাজি রাখতে হবে। তারপরে কি হবে, জলপাইগুড়ি এবং কল্যাণীকে পাশাপাশি রেখেছি, এই কারণে রেখেছি কারণ এই দুটো সমগোত্রীয়। ঠিক আছে, তুমি কল্যাণী না করে তুমি জলপাইগুড়ি দেখতে পারো, জলপাইগুড়ি ছাড়া কল্যাণী দেখতে পারো, মানে এগুলোকে কখনো আগে পরে সাজাতে পারবো না, মানে এগুলোকে সমগোত্রীয় বা সমান র্যাঙ্কে দেখে রাখতে হবে। ঠিক আছে, মানে তুমি যেটুকু একটা চুজ করতে পারো। এই জলপাইগুড়ি তোমাদেরকে বলে রাখি, তোমাদের ডোমিসাইলের সিস্টেমটা তোমরা জানো কিনা জানি না। ডোমিসাইল মানে তুমি এই রাজ্যের যেহেতু পরীক্ষা, তো এই রাজ্যের বাসিন্দা কিনা। যদি তুমি এই রাজ্যের বাসিন্দা হয়েও থাকো তাহলে কিছু কিছু কলেজ আছে সেখানে শুধুমাত্র এই রাজ্যের বাসিন্দারাই অ্যাপ্লিকেবল, যেমন জলপাইগুড়ি। ঠিক আছে, আরো আছে, সেগুলো পরবর্তীকালে আমি ডিটেলসে বলে দেবো। এছাড়া তোমাদেরকে বলি যাদবপুর ইউনিভার্সিটিতে ডোমিসাইল এবং ডোমিসাইল যারা নয়, বাইরের স্টুডেন্ট, বাইরের স্টেটের স্টুডেন্ট, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, বাট নির্দিষ্ট সংখ্যক তারও একটা কোটা আছে, সেটাকে আমরা পরে ডিসকাস করবো ডিটেইলে আলাদা ভিডিওতে। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম যে স্টুডেন্টস আছে তারা ডোমিসাইল মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঠিক আছে, এবার দেখো, এবার যদি আমি দেখি থার্ডের পরে ফোর্থে যদি দেখি সিরামিক টেকনোলজি এবং লেদার টেকনোলজিকে ফোর্থে রাখা হয়েছে, যে কোনো একটাকে তোমরা বাঁচতে পারো। এবং ফিফথে রাখা হয়েছে আলী ইউনিভার্সিটি এবং ম্যাকআউটকে, দুটো আলাদা ইউনিভার্সিটি, দুটোকেই একই প্যারালাল লাইনে লেখার অর্থ হচ্ছে তুমি দুটোকেই তুমি বাঁচতে পারো, যে কোনো একটাকে বাঁচতে পারো, কারণ দুটো সেম লেভেলে অবস্থিত। ঠিক আছে, কি বললাম। তো এই হচ্ছে আমাদের 4টে র্যাঙ্ক দিয়েছি। এরপরে আমরা 6, 7, 8 দেখবো। টোটালি 8টা ক্যাটেগরিতে আমি ভাঙতে পারি, আর বাদ বাকি সমস্ত কলেজ সমস্ত ইউনিভার্সিটিকে এখানে কভার করা আছে, কোনোটাই বাদ দেওয়া নেই। তো এই কটার বাইরে কিছু ভাবার অবকাশও নেই। 6তে র্যাঙ্কিং করা হয়েছে যেটাকে পুরুলিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ কল্যাণী এবং UIT বর্ধমান। এছাড়া তারপরে করা হয়েছে শ্রীরামপুর এবং বহরমপুরকে, তারপরে করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং গণিকান। তো গণিকানটা এটা হচ্ছে কি এই পার্টিকুলার যে লেখা হয়েছে ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে এটাকে কি হয়, এটা একটা স্পেশালিটি আছে, এখান থেকে কিন্তু আমাদের JEE মেন থেকেও কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হয় এবং WBJEE থেকেও নেওয়া হয়, এটা হচ্ছে একমাত্র, এর মানে এটা রিসেন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, সো মোটামুটি এই হচ্ছে হিসাব নিকাশ তোমাদের কাছে ইউনিভার্সিটির। এবার যদি আমরা দেখি স্যার আমাদের টপ মোস্ট ইউনিভার্সিটি বলছেন যাদবপুর, তো যাদবপুরে স্যার কি কি ব্রাঞ্চ আছে, মানে কি কি ব্রাঞ্চ আমরা অ্যাভেল করতে পারবো এবং সেই ব্রাঞ্চটা পাওয়ার জন্য আমাদের র্যাঙ্ক কি রকম হওয়া উচিত। তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে র্যাঙ্ক শুধুমাত্র যে ডিসাইড করে অনেক ফ্যাক্টরের উপর, তার মধ্যে একটা ছোট ফ্যাক্টর যেটা আগে বলিনি এখন বলছি, সেটা হচ্ছে কি যে আমাদের কাছে ডোমিসাইল আছে কিনা। আমরা যারা মানে এই ক্লাসটা দেখছি ধরে নিতে পারি সবার কাছে ডোমিসাইল আছে, কারণ আমি বাংলা ভাষায় কথা বলছি আর তোমরাও বাংলা ভাষায় শুনছো, তো সেক্ষেত্রে ডোমিসাইল আছে। নন ডোমিসাইলটা তোমরা আপাতত ইগনোর করতে পারো, আমি ডোমিসাইলটা নিয়ে কথা বলছি। মানে একজন বাঙালি বা একজন পশ্চিমবঙ্গবাসী বলাটা বেশি ইম্পর্টেন্ট, একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে তুমি বা ক্যান্ডিডেট হিসাবে তুমি কত র্যাঙ্ক করলে যাদবপুরে কোন ব্রাঞ্চ পেতে পারো। ঠিক আছে, সোজা সাপটা হিসেব, এই 2025-এর হিসেব মোটামুটি তুমি এটাকে ভাবতে পারো, এর থেকে কিছু আগে পরে হতে পারে, বাট এটাই হচ্ছে আইডিয়া। এবার দেখি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। দেখো এই যে ব্রাঞ্চগুলো আছে না, অনেকের না এই ব্রাঞ্চ সম্পর্কে ক্লিয়ারিটি নেই যে এই ব্রাঞ্চে হয় কি, এই ব্রাঞ্চে আমরা কোন অপরচুনিটি পাবো, ভবিষ্যতের কি কি আমাদের কাছে এক্সপোজার আছে। তো সেইগুলো নিয়ে কিন্তু আমি ডিটেইলে ভিডিও আস্তে আস্তে আনতে থাকবো, শর্টস আনতে থাকবো, যাতে তোমরা জিনিসগুলো জানতে পারো। প্রথমে আসি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং।
তোমরা যদি তোমাদের মেরিট লিস্টে তোমরা যদি 780 বা 780 মধ্যে যদি র্যাঙ্ক করো 1 থেকে 780, তাহলে যাদবপুরের মধ্যে তুমি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারো, যদি তুমি নন ডোমিসাইল হয়। আমি নন ডোমিসাইলটাকে বাদ দিচ্ছি। তো মোটামুটি ভাবো ডোমিসাইল হলে তুমি 1150 র্যাঙ্ক পর্যন্ত যাদবপুরে ভর্তি হতে পারো। কোন ব্রাঞ্চে? তোমার কাছে ব্রাঞ্চ তখন চুজ করতে হবে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? আচ্ছা স্যার এত এই সকল বলছে কেন, আগে আসলগুলোতে আসুন। তো সবার আগে অনেকের আইডিয়াল হিসেবে অনেকে আইটি কে বাছে, অনেকে সিএসসি কে বাছে। তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ যদি তুমি যাদবপুরে পড়তে চাও, তোমার ডোমিসাইল র্যাঙ্ক তোমার হওয়া উচিত কি বলতো, মানে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে তোমার র্যাঙ্ক হওয়া উচিত কি 90। মানে 1 থেকে 90 পর্যন্ত তোমার যদি র্যাঙ্ক থাকে, তুমি কিন্তু অবশ্যই এলিজিবল হয়ে যাবে এই পার্টিকুলার যাদবপুর ইউনিভার্সিটি, মানে টপ মোস্ট ইউনিভার্সিটির সিএসসি তে পড়ার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে দেখো অনেকে ইলেকট্রিক্যাল নিতে চায়। ইলেকট্রিক্যাল পেতে গেলে একটু বেশি র্যাঙ্ক হলেও হবে, কিন্তু একটু মানে কিন্তু বিরাট কিছু নয়। তো 300 থেকে 500-র মধ্যে তুমি যদি র্যাঙ্ক করো মোটামুটি ডোমিসাইলের আন্ডারে, তুমি কিন্তু ইলেকট্রিক্যাল নিয়ে যাদবপুরে পড়তে পারো। আচ্ছা, এরপরে যদি দেখি ফুড টেকনোলজি অ্যান্ড তোমাদের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে অনেক দূর পর্যন্ত র্যাঙ্ক থাকলেও তোমরা পড়তে পারো এখানে। ঠিক আছে, 1400 থেকে তোমার 1400 র্যাঙ্ক তোমার নন ডোমিসাইলে, এবং ডোমিসাইলে মানে আমাদের জন্য যেটা 2130 পর্যন্ত থাকলেও তুমি কিন্তু ফুড টেকনোলজি এবং বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারো যাদবপুরে। এরপরে চলে আসি স্যার, দেখো ইনফরমেশন টেকনোলজি, যেটা তোমাদের তখন বলছিলাম আইটির প্রচন্ড ডিমান্ড। যাদবপুর ইউনিভার্সিটি তো কোনো তার বিকল্প না, মানে কোনো তার আলাদা কিছু নয়। আর নন ডোমিসাইলটা বাদ দিচ্ছি। ডোমিসাইলে দেখো 290 তোমরা যদি মোটামুটি 290 এর মধ্যে র্যাঙ্ক করো 1 থেকে 290, তোমরা কিন্তু ইনফরমেশন টেকনোলজি বা আইটি কে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো 980-985 এর মধ্যে র্যাঙ্ক করলে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। এছাড়া পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমরা দেখবে কি 1070 রয়েছে, এখানে একটু দেখে নেবে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 1150, পাওয়ার ইঞ্জিনিয়ারিং কিন্তু 1070। অনেকে গুলিয়ে যায়, অনেকে বুঝতে পারে না দুটো আলাদা কি ডিফারেন্সটা নিয়ে আমরা কিন্তু পরে কোনটা কিসের ভাগ তাতে কি কি জিনিস আমাদের করানো হয় সবকিছু নিয়ে আলাদা আলোচনা করব। এবার হচ্ছে কি বি ফার্মা বা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি যেটা আছে, সেখানে কিন্তু 4500 পর্যন্ত র্যাঙ্কেও কিন্তু তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে, এগুলো সব ডিমান্ডের উপর নির্ভর করে। ঠিক আছে, কোনটায় কতটা ছাত্ররা অ্যাপ্লাই করছে সেই অনুযায়ী কিন্তু কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। তো এরকমই কিন্তু একটা থাকে। এরপরে যদি তুমি দেখো তোমাদের কাছে কি আছে, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি যদি দেখো, সেখানে 1370 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারো যাদবপুরে এই পার্টিকুলার ব্রাঞ্চে। ঠিক আছে, তোমরা যদি ভালো করে খেয়াল করো, 10 নম্বর যে ব্রাঞ্চটা আছে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন, এটা কিন্তু ডিমান্ডেবল একটা জায়গা। তো সেক্ষেত্রে 280 পর্যন্ত কিন্তু র্যাঙ্কে তোমরা কিন্তু ডোমিসাইলের আন্ডারে কিন্তু অ্যাডমিশন নিতে পারো যাদবপুর ইউনিভার্সিটিতে। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং, অনেকের এখন বর্তমানে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এর প্রতি আগ্রহ বাড়ছে, পরবর্তীকালে আমি ডিটেলসে বলবো। তো প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমরা যদি দেখো, সেখানে 2210 কিন্তু পর্যন্ত তুমি ডোমিসাইলের আন্ডারে অ্যাডমিশন নিতে পারো যাদবপুরে। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং 1590 পর্যন্ত নিতে পারো। সিভিল ইঞ্জিনিয়ারিং অনেকে অ্যাডমিশন নেয়, কিন্তু অনেক দূর পর্যন্ত র্যাঙ্ক থাকলেও কিন্তু তুমি নিতে পারো। ঠিক আছে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 1930 পর্যন্ত র্যাঙ্ক থাকলে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে 8500, মানে বুঝতেই পারছো মানে তেমন কোনো ডিমান্ড নেই, তোমরা এখানে অ্যাডমিশন চোখ বন্ধ করে নিতে পারো। আর হচ্ছে কি ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স, যেখানে 410 পর্যন্ত র্যাঙ্কে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই পুরো ইতিবৃত্তটা কোথাকার স্যার? এটা হচ্ছে যাদবপুরের মানে হিসাব নিকাশ, যে যাদবপুরের আন্ডারে যে আমাদের 15টা ব্রাঞ্চ আছে টোটাল, এই 15টা ব্রাঞ্চের মধ্যে আমাদের কত র্যাঙ্ক, কি রকম র্যাঙ্ক দরকার, যাতে আমরা এই রকম একটা ভালো ইউনিভার্সিটিতে যাতে আমরা ঢুকতে পারি। ঠিক আছে, এইরকম প্রত্যেকটা যে আমাদের কাছে যে নামগুলো নিয়েছিলাম র্যাঙ্কিং অনুযায়ী যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেগুলোর খুঁটিনাটি আলোচনা, তার মধ্যে কতগুলো ব্রাঞ্চ আছে, সব ইউনিভার্সিটিতে সব ব্রাঞ্চ পড়ানো হয় না, তো কোন ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের মধ্যে পেতে গেলে তোমার মোটামুটি কি রকম র্যাঙ্ক থাকবে, সেগুলো নিয়ে বিশদে এক একটা করে ভিডিও আমরা আনতে থাকবো। এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি, কি রকম ভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কি কি জিনিস খেয়াল রাখা উচিত, এইচএস এর সঙ্গে পড়া চলাকালীন কি কি জিনিস পড়ে নেওয়া উচিত, যাতে একজন ক্যান্ডিডেট সিরিয়াসলি একটা ভালো র্যাঙ্ক করতে পারে, এই রকম জিনিস ইনফরমেটিভ ভিডিও পেতে যদি চাও, তাহলে চ্যানেলটাকে একবার লাইক সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি আমরা আবার এই ধরনের ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
ঠিক পরের ভিডিওতে।